ভারতের মাটির প্রত্যেকটা কোণায় ঈশ্বরের নিবাস। ভারতের ধুলির প্রত্যেকটা কোণায় আত্মবলিদানী দেশপ্রেমিকের সমর্পণ এবং ত্যাগ। ভারতের জলের প্রত্যেকটা বিন্দুতে এই দেশের জন্য যারা আত্মবলিদান করেছেন সেই সব বীর সন্তানের মায়ের চোখের অশ্রুজল। ভারতের বায়ুর প্রত্যেকটা স্রোতে দেশের বীর সেনানীদের শেষ নিঃশ্বাস। ভারত মায়ের প্রত্যেকটা পদক্ষেপে অহল্যাবাই হোলকারজিদের মতো বীরাঙ্গনাদের আত্মবলিদান। হ্যাঁ, এটাই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের গাথা, ভারতবর্ষের ইতিহাস সত্যি পৃথিবীর অন্যান্য ইতিহাস থেকে একটু ভিন্নতর। আজকে অহল্যাবাইয়ের জন্মদিনে আমি আমার শব্দ পুষ্পের মাধ্যমে উনার প্রতি আমি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। আমি সিদ্ধার্থ রায়চৌধুরী আজকে এই বীরাঙ্গনা মাতাশ্রী অহল্যাবাই হোলকারজির জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু গুরুত্বপূর্ণ অজানা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সালটা ছিল 1725 সাল। 1725 সালে আহমেদনগর সন্ডি জেলায় অহল্যাবাই হোলকরজি জন্মগ্রহণ করেছিলেন একটা দরিদ্র পরিবারে, একটা কৃষক পরিবারে। উনার পিতার নাম ছিল মানকৌজিরাও সিন্ধিয়া। উনি ওই জেলার একটা গ্রামের গ্রাম প্রধান ছিলেন। ছোটবেলা থেকেই উনি দরিদ্রতা দেখেছেন এবং কিভাবে দরিদ্রতার সঙ্গে লড়াই করে জীবনে বাঁচতে হয় খুব অল্প বয়স থেকেই উনি সেটা অনুধাবন করতে পেরেছিলেন। অহল্যাবাইয়ের মাত্র 8 বছর বয়স। উনি একটা মন্দিরে যখন কিছু দরিদ্র মানুষ তাদের সেবায় নিয়োজিত ছিলেন এবং এত অল্প বয়সে এই ধরনের চিন্তা ভাবনা একটা দারুণ ব্যাপার ছিল। ওই সময় ওই মন্দিরের পাশ দিয়ে পেশোয়ার বালাজি যে সেনাপ্রধান ছিলেন মলহার রাও, উনি তখন সেখান দিয়ে যাচ্ছিলেন এবং এই ছোট্ট 8 বছরের একটা মেয়ের এই ধরনের প্রতিভা দেখে উনি সত্যি একটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং উনাকে খুব প্রভাবিত করেছিল যে এইটুকুনি একটা বাচ্চা মেয়ে, তার ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা, এই জিনিসটা উনাকে খুব প্রভাবিত করেছিল। মানকৌজিরাও সিন্ধিয়া ছোটবেলার থেকেই উনার মেয়েকে পড়াশোনায় শিক্ষিত করার চেষ্টা করেছিলেন। কারণ ওই যেই সময়টার কথা বলছি সেই সময়কালের মধ্যে কিন্তু নারী শিক্ষা ভাবাই যেত না। সমসাময়িক কালের মানসিকতার থেকে মানকৌজিরাও সিন্ধিয়ার চিন্তা ভাবনা অনেকটাই এগিয়ে ছিল। উনি উনার মেয়েকে ছোটবেলার থেকেই শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। যাই হোক, মলহার রাও যখন উনাকে, উনার মেয়ে অহল্যাবাইকে যখন দেখেছেন, তারপর দেখে উনি ওর যেই দিকটা ওকে প্রভাবিত করেছিল উনি খোঁজখবর নিলেন এবং নিয়ে দেখলেন যে যেই মানকৌজিরাও সিন্ধিয়ার সঙ্গে যোগাযোগ করেন এবং উনার ছেলে খান্ডে রাওয়ের জন্যে বিবাহের প্রস্তাব দিলেন। যাই হোক, মলহার রাও তখন মালওয়া বলে যেই প্রদেশ ছিল সেখানের রাজা ছিলেন। অহল্যাবাই বিয়ে হয়ে যায় এবং রাজ পরিবারে উনি চলে যান এবং অহল্যাবাই ছোটবেলার থেকেই অত্যন্ত প্রতিভাবান ছিলেন, দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন এবং ওদের পরিবারে গিয়ে ওদের বিভিন্ন সমস্যা অতি অল্প সময়ের মধ্যে উনি সমাধান করে দিতে পারতেন। এই ধরনের প্রতিভা ওনার ছিল। অহল্যাবাইয়ের যে শাশুড়ি, ওনার নাম ছিল গৌতমী বাই। উনিও ওই তখনকার সমসাময়িক কালের যে মহিলারা ছিল তাদের থেকে
ওনার মানসিকতা অনেকটাই এগিয়েছিল এবং উনি শুধু ওনার পুত্রবধূকে পুত্রবধূ হিসেবেই দেখেননি, নিজের মেয়ের মতো করে দেখেছেন এবং ওকে পড়াশোনায় সুশিক্ষিত করে তোলার চেষ্টা করেছেন, বিভিন্ন সংস্কার দিয়েছেন এবং এটা সুশিক্ষিত করে তৈরি করেছিলেন। তো যাই হোক, ওদের যে বিবাহিত জীবন সেটা যে অহল্যাবাইয়ের যে বিবাহিত জীবন সেটা দীর্ঘস্থায়ী ছিল না। সালটা তখন ছিল 1754 সাল। ভরতপুরের কোনো একজন রাজার সঙ্গে যুদ্ধে খান্ডেরাওয়ের মারা যান এবং তার পরবর্তী সময়ে যখন খান্ডেরাও মারা যান, ওর অহল্যাবাইয়ের যে স্বামী মারা যাওয়ার পরে অহল্যাবাইও চেয়েছিলেন যে সতী ওর সঙ্গে সহমরণ হওয়ার জন্যে উনি চিন্তাভাবনা করেছিলেন, কিন্তু মালহার রাও অহল্যাবাইয়ের যে শ্বশুরমশাই ছিলেন উনি পুত্রবধূকে নিজের মেয়ের মতো করে দেখতেন এবং উনি বলেছেন এটা না করার জন্যে। উনি বলেছিলেন যে উনি ওনার পুত্রের ছবি ওনার অহল্যাবাইয়ের মধ্যে দেখতে পান এবং আগামী দিনে উনাকে নিয়েই উনার সাম্রাজ্য পরিচালনার দায়িত্বভার উনাকে দিতে চান। তো ওই সময়কালের মধ্যে মালহার রাও যুদ্ধবিদ্যায়, পড়াশোনায় এবং শাসন ব্যবস্থা পরিচালনার যা শিক্ষা দীক্ষা উনাকে সেইভাবে উনি তৈরি করেছিলেন। তো উনার রাজ্যভার পরিচালনার দায়িত্ব তখন চলছিল এবং ওই সময়কালের মধ্যে কিছুদিন পরেই যখন উনার অহল্যাবাইয়ের যে শ্বশুরমশাই মালহার রাও উনি মারা যান, মারা যাওয়ার পরে 1767 সাল তখন ওই সময়ে উনি ওই যে মালওয়া যে রাজ্য ওইখানের দায়িত্বভার উনি নিজের কাঁধে নেন। তো ওই সময়কালটাকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রাখা হয়েছিল। পূর্ণশ্লোকা যে একটা পদবী, একটা অনার ভারতবর্ষের ইতিহাসে তার আগে অহল্যাবাইয়ের আগে দুজনকে দেওয়া হয়েছিল। পুণ্যশ্লোকা শব্দের অর্থ হচ্ছে পূর্ণ আত্মা। পুণ্যশ্লোকার যে উপাধি সেটা হচ্ছে পূর্ণ আত্মা, সৎ মানসিকতা নিয়ে নিঃস্বার্থভাবে রাষ্ট্রের জন্যে, সাধারণ মানুষের জন্য জীবনকে উৎসর্গ করেছেন, রাম রাজ্যের মতো প্রতিষ্ঠা করেছেন। ওই সময়কালটাকে স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। তার আগে রাজা যুধিষ্ঠির এবং রাজা নল সেই পূর্ণ শ্লোকার উপাধিতে ভূষিত হয়েছিলেন। তৃতীয় যার নাম সেই উপাধিতে ভূষিত করা হয়েছিল সেটা হচ্ছে অহল্যাবাই হোলকারজি। তো ভাবতেই পারছেন, একজন মহিলা সে তার নিজের ভূখণ্ডকে ওই সময়কাল যেখানে স্ত্রী জাতিদের মহিলারা শিক্ষা দীক্ষায় অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে করতে হতো, ওই সময়কালটাতে উনি নিজের রাজ্যকে সামলেছেন। তো শুরু হলো উনার শাসনকাল। তো উনার শাসনকালে উনি প্রথমেই নিজের যে উনি দায়িত্বভার সামলাবার পরে উনি যেই বিশেষ কাজগুলো করেছিলেন, উনি ওখানের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছিলেন, প্রচুর রাস্তাঘাট উনি নির্মাণ করেছিলেন। উনি অহল্যাবাই হোলকারজি যে উনার যেই রাজত্বকালে উনার যেই সীমানা সেটা মহারাষ্ট্র থেকে আপ টু পাঞ্জাব পেশোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। এটা বিশাল একটা জায়গা, ওই জায়গা জুড়ে উনি শাসন করেছিলেন। এবং নারী শিক্ষার জন্যে ওই সময়ে নারীদের শিক্ষার জন্য উনি বিভিন্ন স্কুল নির্মাণ করেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্যে উনি রাস্তাঘাট নির্মাণ করেছিলেন। গ্রাম শহরের বিভিন্ন জায়গায় ওই সময়কালে, ভাবতে পারছেন যে ওই সময়কালের মধ্যে উনি এই জিনিসগুলো করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা উনি করেছিলেন যে নর্মালি একটা রাজ্য চলে কীরকমভাবে, রাজ্যের যেই যারা নাগরিক আছে তাদের কর যারা দেন সেই করের উপরেই একটা কোষাগার মধ্যে যে অর্থ সেটাকে
জমানো হয় এবং তার মাধ্যমে উনি রাজ্যটাকে চালান। কিন্তু উনার আমলেই, উনার শাসনকালেই যে মানে কর ব্যবস্থা যা ছিল তার থেকে উনি শূন্যের কোঠায় নিয়ে এসেছিলেন। কিভাবে? উনার রাজ্যকে উনি স্বনির্ভর করেছিলেন। উনার যে ভূখণ্ডকে উনি শাসন করেছিলেন সেখানে মানুষ অত্যন্ত সুখী ছিলেন। হস্ততাঁত শিল্পের মাধ্যমে, বিভিন্ন হস্তশিল্পের মাধ্যমে উনি মহিলাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, যারা ওইখানে নাগরিক ছিলেন প্রত্যেককে স্বনির্ভর হওয়ার জন্যে যা যা করণীয় সব উনি করেছিলেন এবং কর ব্যবস্থাকে শূন্যের কোঠাতে নামিয়ে নিয়ে এসেছিলেন। ভাবুন কি দক্ষতার সঙ্গে উনি উনার রাজ্যকে পরিচালনা করেছিলেন। অসাধারণ, ভাবাই যায় না। প্রশাসন ব্যবস্থাকে উনি এত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে উনি পরিচালনা করেছিলেন, ওই যুগটাকে স্বর্ণ যুগ বলে আখ্যায়িত করা হয়েছিল। একজন মহিলা, উনি যখন মানে মানে যে মালওয়া যে রাজ্য, সেখানে যখন উনি শাসনভার দায়িত্ব নেন, তখন পেশোয়ারা যারা ছিলেন তারা কিন্তু ওর রাজ্যকে আক্রমণ করে। এটা দারুণ একটা ঘটনা বলছি। তো ওই সময়কালে উনি যখন শাসনভার নিজের হাতে দায়িত্বে নেন, তখন উনি কি বলে এটাকে, তখন মানে দায়িত্বভার নেওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী যারা পেশোয়া ছিলেন তারা কিন্তু ওই রাজ্যকে দখল করার জন্য চেষ্টা করেছিলেন। উনি তখন একটা চিঠি লিখেছিলেন পেশোয়াকে, চিঠির মধ্যে লিখেছিলেন যে আপনি যদি আমাদেরকে আক্রমণ করেন তাহলে আমরা নারীদের সঙ্গে আপনাদের লড়াই করতে হবে। ইতিহাস কখনো আপনাদের ক্ষমা করবে না, বলবে নারী জাতির সঙ্গে লড়াই করেছেন, আর আমাদের সঙ্গে যদি আপনারা পরাস্ত হন তখনও ইতিহাস আপনাদেরকে কখনো ক্ষমা করবে না, বলবে যে নারী জাতির সঙ্গে আপনারা যুদ্ধে হেরে গেছেন। যদি আপনি আমার এই রাজ্য নিয়ন্ত্রণে নিতে চান, আমার সেনারা আপনাকে সহযোগিতা করবে। তো এই চিঠি পাওয়ার পরে পেশোয়ার যে বালাজি, উনি আর আক্রমণ করেননি। আপনারা জানেন সবাই, একটা সাম্রাজ্যর মধ্যে ছোট্ট ছোট্ট রাজারা থাকে এবং সেই রাজাদেরকে কর দিতে হয় এবং তার মাধ্যমে তার নিয়ন্ত্রণে থাকে। তো যে মানে অহল্যাবাই হোলকারজি খুব দূরদর্শিতার সঙ্গে এই জিনিসটাকে প্রতিহত করেছিলেন এবং সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। নারী জাতিদেরকে যুদ্ধবিদ্যায় পারঙ্গত করেছিলেন, যুদ্ধবিদ্যায় নিপুণ করেছিলেন। নারী জাতিকে স্বনির্ভর করার জন্য নারীরা যেন শুধু ঘরের মধ্যে রান্না করে নিজেদের পরিবার প্রতিপালন করেন সেই দায়িত্বই নয়, তার পাশাপাশি নিজেকে স্বনির্ভর করে রাজ্যকে, রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমান অংশীদারিত্ব যেন করে, সেই চিন্তা ভাবনা উনি দিয়েছিলেন। তো এই ছিল অহল্যাবাইয়ের চিন্তা ভাবনা। ইতিহাস স্বর্ণ অক্ষরে স্বর্ণ যুগ বলে সেটাকে আখ্যায়িত করেছিল। এরকম আরো অনেক কিছু। মন্দির পুনর্নির্মাণের কথা যদি বলি, সেখানে উনি মানে কি বলবো, যে শ্রদ্ধাসহ যদি ভারতবর্ষের চতুষ্কোণের মধ্যে যে কোনো জায়গায় যদি আমরা প্রণাম করি তাহলে অহল্যাবাইয়ের হাত দেখতে পাই। মন্দির পুনর্নির্মাণের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কথা উঠে ইতিহাসের পাতায়, তাহলে অহল্যাবাই হোলকরজির নাম আমাদের নিতেই হবে। উত্তরে কাশী কেদার, দক্ষিণে ওঙ্কারনাথ মন্দির রামেশ্বরম, পূর্বে পুরী, পশ্চিমে সোমনাথ মন্দির। মানে চতুষ্কোণের যে কোনো জায়গায় আমরা নমন প্রণাম করি শ্রদ্ধা সহকারে, আমরা অহল্যাবাইয়ের ঋণ মুক্ত কোনো জায়গাতেই হতে পারবো না। উনি উনার সাম্রাজ্যে, উনার যে রাজত্বকালের যে উনার যে ভূখণ্ড, তার বাইরে বেরিয়েও উনি বিভিন্ন জায়গায় মন্দির নির্মাণ করেছিলেন। তখনকার সময় মুঘলরা যারা আক্রমণ করেছিলেন এবং সোমনাথ মন্দির সহ বিভিন্ন, কাশী বিশ্বনাথ, বিভিন্ন মন্দিরগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দিয়েছিলেন, সেগুলোকে উনি পুনর্নির্মাণ করেছিলেন। শুধু উনার ভূখণ্ডেই নয়, উনার ভূখণ্ড থেকে বেরিয়েও উনি সেটা করেছিলেন।
যাত্রীদের জন্য যাত্রী নিবাস উনি নির্মাণ করেছিলেন। পথ চলতি যারা যাত্রীরা আছেন তাদের বিশ্রামের জন্যে উনি ধর্মশালা উনি নির্মাণ করেছিলেন। তো এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে উনি দারুণভাবে উনি প্রতিষ্ঠিত করেছিলেন উনার রাজ্যকে। তো একটা মহিলা, একটা বীরঙ্গনা, একটা মা, একজন স্ত্রী, একজন মেয়ে অসাধারণভাবে উনি মানে কাজগুলো করে গেছিলেন। সত্যিই সেটা একটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটা বিরলতম এরকম একটা ঘটনা। উনার জীবনের উনার ন্যায়পরায়ণতা নিয়ে একটা কাহিনী আছে বা একটা কথা আছে, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তখনকার সময়ে উনার ছেলে মালোরাও রথে করে যে উনি যে রথে করে যাতায়াত করতেন, সেখানে যাওয়ার সময় একটা গরুর বাছুর ধাক্কা খেয়ে মারা যায়। তো ওই সময়ে কিছুক্ষণ পরে অহল্যাবাই সেই রাস্তা দিয়ে ফিরছিলেন এবং দেখেছেন যে গরুটা তার বাছুরের সামনে, এই মৃত বাছুরটার সামনে হা হা করে চিৎকার করছে। তো পাশাপাশি লোকগুলোকে জিজ্ঞেস করলেন, অহল্যাবাই এটা কি হয়েছে, কে মেরেছে? কেউ সাহস করে বলছিল না যে উনারই ছেলের রথের ধাক্কায় সেই বাছুরটা মারা গেছে। তো উনি খবর পেলেন। খবর পাওয়ার পরে উনি বাড়িতে উনার রাজমহলে গেলেন। যাওয়ার পরে উনার যে পুত্রবধূকে উনি জিজ্ঞেস করলেন যে এইরকম যদি রথের ধাক্কায় কোনো মায়ের সামনে কোনো সন্তানকে মেরে ফেলা হয় তাহলে ওর সঙ্গে কি করা উচিত? তো ওনার ছেলের যে স্ত্রী উনি বলেছিলেন যে ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তৎক্ষণাৎ উনি সিদ্ধান্ত নিয়ে ওনার ছেলেকে মৃত্যুদণ্ড ঘোষণা করেন এবং সেই রকমভাবে হাতে পায়ে বেঁধে রথের সামনে রেখে ধাক্কা দিয়ে তার মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়। কিন্তু কেউ সাহস করে সেই কাজটা করেনি। অহল্যাবাই নিজে বেরিয়ে এসে সেই কাজটা করার জন্য যাচ্ছিলেন এবং যেই গরু যার বাছুরটাকে মারা হয়েছিল সে রথের সামনে এসে আড়াআড়িভাবে বারবার তাকে বাধা দিচ্ছিল। ওই সময়ে ওই জায়গাটা একটা আড়া বাজার নামে একটা বাজারের নামও দেওয়া হয়েছিল। সেখান থেকে বিষয়টা বোঝাবার চেষ্টা করেছিলেন, একটা মায়ের সন্তান যদি কখনো হারিয়ে যায় তার মায়ের কত কষ্ট হয়, আরেকটা সন্তান যদি এরকম মারা যায় তাহলে ওই মায়েরও কষ্ট হবে। তো উনি ভাবুন যে উনার যে ন্যায়পরায়ণতা সেটা কত বড় মানসিকতার ছিল। উনি অত্যন্ত কষ্ট উনি জীবনে অনুভব করেছিলেন। উনার স্বামী মারা যায়, উনার শ্বশুরমশাই মারা যায়, উনার সন্তান, উনার ছেলে খুব অল্প বয়সে মারা যায়। অহল্যাবাইজির সন্তান দুজন ছিল, ছেলে ছিল একজন মালোরাও আর এক মেয়ের নাম ছিল মুক্তাবাই। ছেলে খুব অল্প বয়সেই মারা যায়। তো মানে একটা মহিলা কি দৃঢ় মানসিকতার হলে পরে এইরকমভাবে ন্যায়পরায়ণ হতে পারে। তো আমাদের এই বীরাঙ্গনা যে ইতিহাস, তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মাতৃশক্তিকে আমরা যেই মাতৃশক্তির কথা আজকে বলছি সেটা ভারতবর্ষের মাটিতে দীর্ঘকাল আগে থেকেই ছিল। অহল্যাবাই হোলকারজির নামে ভারত সরকার 1996 সালে পোস্টাল স্টাম্প বানিয়েছিলেন। তারপরে অহল্যাবাই হোলকারজির নামে একটা এয়ারপোর্ট নির্মাণ করা হয়েছিল। অহল্যাবাই হোলকারজির নামে একটা ইউনিভার্সিটির নাম রাখা হয়েছে। ইন্দোরে অহল্যাবাই হোলকারজির জন্মদিবসকে গৌরব দিবস হিসেবে প্রতিপালন করা হয়। তো আজকে এই দিনে ওনার প্রতি আমার শব্দপুষ্পের মাধ্যমে ওনাকে আমি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের রাষ্ট্র, এইটাই আমাদের ইতিহাস। আগামী প্রজন্মকে আমাদের ভারতবর্ষের ইতিহাস জানতে হবে, পড়তে হবে এবং রাষ্ট্রের জন্য নিজেকে সমর্পণ করতে হবে। এই রাষ্ট্র নির্মাণের জন্য নিঃস্বার্থভাবে আত্মবলিদান দিতে হবে, সেই মানসিকতা তৈরি করতে হবে।
অহল্যাবাই শুধু একটা মা ছিলেন না, অহল্যাবাই শুধু একটা মেয়ে ছিলেন না, অহল্যাবাই একটা স্ত্রী ছিলেন না, তার সাথে উনি রাষ্ট্রের প্রতি সমর্পিত প্রাণ ছিলেন। রাষ্ট্রের প্রতি নিজেকে বলিদান করেছিলেন। এবং শুধু তাই নয়, কীরকমভাবে সুষ্ঠুভাবে রামরাজ্য প্রতিষ্ঠা করা যায় তার নিদর্শন হিসেবে উনি উদাহরণ তৈরি করেছেন। তো আজকে উনার 31 মে 1725 উনার জন্ম হয়েছিল আজকেরই দিনে। তো এই দিনে উনার প্রতি আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।